trauma posterior segment manifestations. তো আমি ডাক্তার সুজিত কুমার সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেটিনা ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, প্লান্ট ট্রমাটা হচ্ছে এটা সিগনিফিকেন্ট কজ অফ দ্য ভিজুয়াল লস। এটা প্লান্ট ট্রমা যখন পোস্টেরিয়র সেগমেন্ট বা অ্যান্টেরিয়র সেগমেন্ট যেটা ইনভলভ হোক, এটা ভিজুয়াল লস এর একটা মেইন কারণ। আর does not penetrate the eye but may cause rupture of the eyeball. কখনো কখনো দেখা যায় যে প্লান্ট ট্রমাতে যখন ইনজুরিটা হয় তখন বাইরে থেকে আমাদের মনে হচ্ছে যে কোন রকম সমস্যা নাই, নরমাল, বাট ভিতরে দেখা গেছে যে মে কজ রাপচার অফ দ্য আইবল, মানে আইবল ভিতরে হয়তো স্ক্লেরাল রাপচারও হতে পারে অথবা ভিতরে রেটিনা অথবা করোইডাল ইনজুরি হতে পারে। A complete 75% are monocularly blind, মানে প্লান্ট ট্রমাতে দেখা গেছে মনোকুলারলি বেশি ইনভলভ হয় এবং আপনারা জানেন যে ইয়াং এজে সাধারণত ট্রমাটা বেশি হয়, লেস দেন 40 ইয়ার্স, এবং মেল যারা তাদের ফিমেল থেকে প্রায় 9 টাইমস মোর, মানে ট্রমার ইয়েটা চান্সটা বেশি, যেহেতু মেলটা বাইরে আউট সোর্সে তারা ইয়ে করে, মানে বাইরে ওয়ার্কিংটা মেল পার্সন বেশি করে, এর জন্য male 9 times more than female. আর অকুলার ট্রমা হচ্ছে একটা মেজর কজ অফ দা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড। আর অকুলার ট্রমাতে দেখা গেছে যে দুই ধরনের ইনজুরি, একটা হচ্ছে ক্লোজ গ্লোব ইনজুরি আর একটা হচ্ছে ওপেন গ্লোব ইনজুরি। এখন ক্লোজ গ্লোব ইনজুরি যেটা প্লান্ট ট্রমাতে হয়, এটা কনটিউশন হতে পারে অথবা ল্যামিলার ল্যাসারেশন হতে পারে। আর ওপেন গ্লোব ইনজুরিকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ল্যাসারেশন আর একটা হচ্ছে রাপচার। ল্যাসারেশন মে বি পেনিট্রেটিং, পারফোরেটিং অর ইন্ট্রাঅকুলার corridor. A complete ophthalmic examination should be performed. যখন একটা ট্রমা পেশেন্ট আসবে তখন আমাদেরকে কমপ্লিট একটা আই এক্সামিনেশন করতে হবে। মিনিমাল অর নো anterior segment damage may have a severe posterior segment injury. দেখা গেছে যে অ্যান্টেরিয়র সেগমেন্টে আপনার নরমাল পেতে পারি কিন্তু অথবা সামান্য ইনজুরি পেতে পারি, পোস্টেরিয়র সেগমেন্টে সিভিয়ার ইনজুরি নিয়ে প্রেজেন্ট করতে পারে। এটার প্যাথোফিজিওলজিটা কি? প্যাথোফিজিওলজি প্লান্ট ট্রমা যখন একটা হবে তখন পেরিফেরাল ভলিউম ডিসপ্লেসমেন্ট হয় উইথ ইনক্রিজ ওয়েস্ট প্রেশার দ্যাট কজেস ড্যামেজ টু এরিয়া অফ লিস্ট রেজিস্ট্যান্স অ্যালং দ্য লেন্স আইরিস রুট অ্যান্ড ট্রাপিকুলার মেশওয়ার্ক। তাহলে যখন সামনে একটা প্লান্ট ট্রমা হবে তখন কি হয়, এই যে উইক পয়েন্ট গুলো আছে, যে আইরিস লেন্স থাকে, তারপর আইরিস রুট বা সিলিয়ারি বডি, এখানে ট্রাপিকুলার মেশওয়ার্কে এই জায়গাটা ড্যামেজ হয়ে যায়। এখানে মেকানিজম কি? মেকানিজম হচ্ছে অফ দা অকুলার ট্রমাতে দুইটা ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে কোপ ইনজুরি আর একটা হচ্ছে কাউন্টার কোপ ইনজুরি। এখন কোপ ইনজুরিটা হচ্ছে যেখানে ট্রমাটা হবে সেটাকে বলে কোপ ইনজুরি, আর কাউন্টার কোপ ইনজুরিটা হচ্ছে ট্রমাটা যেখানে হবে তার অপোজিট সাইডে যে ইনজুরিটা হবে সেটা হচ্ছে কাউন্টার কোপ ইনজুরি। মানে এখানে ট্রমাটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কোপ ইনজুরি, আর এখান থেকে শক ওয়েভটা চলে যাচ্ছে অ্যান্টেরিয়র পড়লে হচ্ছে কোপ ইনজুরি, আর শক ওয়েভ যাচ্ছে পোস্টেরিয়র পড়লে, তাহলে পোস্টেরিয়র পড়লে যে ইনজুরিটা হবে শক ওয়েভের কারণে সেটা হচ্ছে কাউন্টার কোপ ইনজুরি। প্লান্ট ট্রমাতে এই দুই ধরনের ইনজুরি হয়। তাহলে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কম্প্রেশন এন্ড ইকুইটোরিয়াল এক্সপানশন, মানে এখানে অ্যান্টেরিয়র পোল পোস্টেরিয়র পোল যখন ট্রমাটা হবে তখন কি হয়, অ্যান্টেরিয়র পোস্টেরিয়রটা কম্প্রেস করে আর ইকুইটোরিয়ালটা এক্সপানশন করে। নরমালি দেখা যায় এখানে যদি
যে কম্প্রেস করবে তার 4 টাইমস বেশি এই ইকুয়েটোরিয়াল এক্সপানশনটা হবে, মানে যেখানে যে পরিমাণ কম্প্রেস করবে তার 4 টাইমস মোর ইকুয়েটোরিয়াল এক্সপানশন হবে। তাহলে compress along its anterior posterior axis, it expands its equatorial plane, causing severe traction at the vitreous base. এখন posterior segment manifestations একটা blunt ট্রমাতে কি কি হতে পারে, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। এখন আমরা এই posterior segment manifestations নিয়ে যেহেতু আজকে কথা বলবো, the blunt ট্রমাতে কি কি হতে পারে, একটা হতে পারে স্ক্লেরাল রাপচার হতে পারে, ভিট্রিয়াস হিমোরেজ হতে পারে, কমোসিউ রেটিনি, এটা খুবই কমন পাওয়া যায়, এটা হতে পারে পোস্ট ট্রমাটিক ম্যাকুলার হোল, করয়েডাল রাপচার, ট্রমাটিক রেটিনাল টিয়ার অ্যান্ড ডিটাচমেন্ট, অপটিক নার্ভ অ্যাভালশন অ্যান্ড রেটিনাইটিস স্ক্লোপেটারিয়া। তাহলে এই জিনিসগুলা যখন একটা পোস্টেরিয়র সেগমেন্টে এই ধরনের সমস্যা হতে পারে। এখন স্ক্লেরাল রাপচার, স্ক্লেরাল রাপচারটা হচ্ছে একটা ট্রমা যখন হবে, ব্লান্ট ট্রমা, তো স্ক্লেরাটা রাপচার হয়। এখন কোথায় হয় রাপচারটা? যদি ভ্যাকিক আই হয় তাহলে হতে পারে ইনসারশন অফ দা রেকটাস পার্টিসেল, আর যদি সিডাফাকিয়া পেশেন্ট হয় তাহলে নরমালি দেখা যায় লিম্বাসে হয়। তো এই দুই জায়গায় সাধারণত রাপচারটা কমন। তো নেক্সট একটা কোশ্চেন খুব কমন জিজ্ঞেস করে যে রাপচার যে হলো আমরা কিভাবে বুঝবো? একটা স্ক্লেরাল রাপচার ব্লান্ট ট্রমাতে যদি হয় তাহলে কিভাবে বোঝা যাবে? মানে ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক সাইন্স অফ রাপচার, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যদি ভিশন দেখি তাহলে দেখবো যে ভিশনটা সাধারণত অনেক সময় এনপিএল হয় অথবা পিএল, পারসেপশন অফ দ্য লাইট বা হেড মুভমেন্ট, মানে ভিশনটা খুবই কমে যায়। মানে একটা ব্লান্ট ট্রমার যদি পোস্টেরিয়র সেগমেন্ট ইনভলভমেন্ট হয়, দ্যাট ইজ স্ক্লেরাল রাপচার হয়, এখানে ভিজুয়াল অ্যাকুইটি অনেক কমে যাবে। মার্ক ডিক্রিজ ইন অকুলার ডাকশনস, আমরা যদি ডাকশন টেস্ট করি তাহলে এই অকুলার ডাকশনটা এটা ডিক্রিজ করবে। অ্যান্ড ভেরি বকি কনজাংটিভাল ক্যামোসিস উইথ হিমোরেজ, আমরা ক্যামোসিস পাবো, হিমোরেজ পাবো। অ্যান্ড ডিপেন অ্যান্টিরিয়র চেম্বার, অনেক সময় শ্যালো হতে পারে, তো নর্মালি অ্যান্টিরিয়র চেম্বার ডিপ অথবা শ্যালো দুটোই হতে পারে। সিভিয়ার ভিট্রিয়াস হিমোরেজ, আর ইন্ট্রাকুলার প্রেশার ইউজুয়ালি রিডিউস বাট মে বি নর্মাল অর ইভেন এলিভেটেড। তাহলে আইবলটা সফট হয়ে যাবে, ভীষণ কমে যাবে, এবং কনজাংটিভাল ক্যামোসিস আমরা পাবো, এবং হিমোরেজ, হাইফিমা, এগুলা সাধারণত ইন্ডিকেট করে যে গ্লোব রাপচার হতে পারে। এখন ভিট্রিয়াস হিমোরেজ, ভিট্রিয়াস হিমোরেজ রেজাল্টস ফ্রম ড্যামেজ টু দ্য ব্লাড ভেসেলস অফ আইরিস, সিলিয়ারি বডি, রেটিনা অর করয়েড অর রেটিনাল টিয়ার। তাহলে ভিট্রিয়াস হিমোরেজটা ট্রমার কারণে যেটা হয় সেটা হচ্ছে আইরিস থেকে আসতে পারে, সিলিয়ারি বডি থেকে আসতে পারে, করয়েড থেকে আসতে পারে, রেটিনাল ব্লাড ভেসেল থেকে আসতে পারে, অথবা রেটিনাল টিয়ার থেকে হতে পারে। এখন ভিট্রিয়াস হিমোরেজ হতে পারে, প্রি রেটিনাল হিমোরেজ হতে পারে, আবার সাব রেটিনাল হিমোরেজও হতে পারে। কারণ প্রি রেটিনাল হিমোরেজ, সাব রেটিনাল হিমোরেজ, এই দুইটা কিভাবে পার্থক্য করবো আমরা? প্রি রেটিনাল হিমোরেজে সাধারণত ব্লাড ভেসেলস আমরা দেখতে পাই না, কিন্তু সাব রেটিনাল হিমোরেজ সেখানে কিন্তু রেটিনাল ব্লাড ভেসেলসটা দেখা যাবে। আর কমোসিউ রেটিন, কমোসিউ রেটিন জিনিসটা কি? কমোসিউ রেটিন এটা খুবই কমন পাই আমরা, যে ব্লান্ট ট্রমা পেশেন্ট, damage to the outer retinal layers caused by the shock waves that traverse the eye from the site of impact following blunt trauma, most commonly seen in posterior pole. তাহলে যদি সামনে একটা ট্রমা হয়, এন্টার পোলে ট্রমাটা হচ্ছে, তাহলে শক ওয়েভের কারণে পোস্টেরিয়র পোলে ওই যে কাউন্টার কোপ ইনজুরি যেটা আমরা বলি, যে অপোজিট সাইডে যে ইনজুরিটা হচ্ছে পোস্টেরিয়র পোল, দ্যাট ইজ অপটিক ডিস্ক অথবা ম্যাকুলা, এই জায়গাটা কমন হয়, পেরিফেরিতে হতে পারে। এখানে কি হয়, হোয়াইটিশ কালার হয়ে যায়। এখন এই
আর যদি ট্রমার কারণে পোস্টেরিয়র সেগমেন্ট দেখা যায় একটা হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স হয়, ভীষণ এখানে নর্মালও থাকতে পারে, অথবা ভীষণ যদি ম্যাকুলা ইনভলভ হয় তাহলে তো ভীষণটা কম থাকবে, আর পেরিফেরি ইনভলভ হলে ভীষণটা অনেক সময় নর্মাল থাকে। তাহলে এই কমোসিও রেটিনির আরেকটা নাম হচ্ছে বার্লিনস ইডেমা। হ্যাঁ, এটাকে বার্লিনস ইডেমাও বলে। মেকানিজম ফর রেটিনাল অপাসিফিকেশন, রেটিনা যে অপাসিফিকেশনটা হচ্ছে সেটা মেকানিজম কি? এক্সট্রাসেলুলার ইডেমা, গ্লায়াল সোয়েলিং। গ্লায়াল সোয়েলিং মানে হচ্ছে গ্লায়াল টিস্যু সোয়েলিং। গ্লায়াল টিস্যু মানে কি? গ্লায়াল টিস্যু হচ্ছে নন নিউরাল যে টিস্যু থাকে, সেলগুলো থাকে, সেটা গ্লায়াল সেল, যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অলিগোডেন্ড্রোসাইটস, হ্যাঁ, মাইক্রোগ্লিয়া, এগুলো হচ্ছে অ্যাস্ট্রোসাইটস, এগুলো হচ্ছে গ্লায়াল সেলস। আর পেরিফেরাল যেমন সোয়াল সেলস থাকে, এগুলো হচ্ছে গ্লায়াল সোয়েলিং হয়। আর ফটো রিসেপ্টর আউটার সেগমেন্ট ডিসরাপশন উইথ ফোবিয়াল ইনভলভমেন্ট, চেরিটেড স্পট মে অ্যাপিয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? একটা ট্রমার কারণে যদি কমোসিও রেটিনি বা বার্লিনস ইডেমা হয়, হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স হবে, ভীষণ নর্মাল থাকতে পারে, অথবা ম্যাকুলা ইনভলভ হলে ম্যাকুলা ভীষণ কমে যেতে পারে। এটা সাধারণত ফটো রিসেপ্টর আউটার সেগমেন্ট ডিসরাপশনের কারণে মেনলি হয়। আর যদি ফোবিয়া ইনভলভমেন্ট হয় তখন চেরিটেড স্পট আমরা পেতে পারি। তো আপনারা চেরিটেড স্পটের যে ডিডি গুলো আছে সেগুলো আপনারা জেনে রাখবেন, কারণ অনেক সময় একটা লং কোশ্চেনে এরকম একটা সিনারিও দিয়ে চেরিটেড স্পট দিয়ে দিল ক্লু, তখন আপনারা চেরিটেড স্পটের যে বিভিন্ন আছে, সেন্ট্রাল রেটিনাল আর্টারি অপারেশনে হয়, কিছু পয়জনিং এর কারণে হয়, হ্যাঁ, কার্বন মনোক্সাইড পয়জনিং এর কারণে হয়, হ্যাঁ, কিছু ড্রাগের কারণে হয়, ক্লোরোকুইন ড্রাগের কারণে হয়, এই যে বিভিন্ন যে ডিডি গুলা চেরিটেড স্পটের, এগুলা জেনে রাখবেন। Barley's edema. This manifests as a widespread or localized whitening of the retina. তাহলে এই যে কমোসিও রেটিনাটা কি? বার্লির একটা নাম, যিনি ফার্স্ট এটা ইয়ে করে, কমোসিও রেটিনাটা আইডেন্টিফিকেশন করে, তার নাম অনুযায়ী এটাকে বলা হয় বার্লিনস এডিমা। তারপরে ট্রমার কারণে কি হতে পারে? পোস্ট ট্রমাটিক ম্যাকুলার হোল হতে পারে। Immediately after trauma, it seems like dehiscence of macula. তাহলে এই যে পোস্ট ট্রমাটিক ম্যাকুলার হোল, এটা অনেক সময় হতে পারে কি, মানে ট্রমার কিছুদিন পরে হতে পারে, সাধারণত সেটাই হয়, আবার ইমিডিয়েটলিও হতে পারে। তবে সাধারণত ট্রমার কয়েক মাস পরে অনেক সময় প্রেজেন্টেশন নিয়ে আসে ম্যাকুলার। প্রথমে যেটা হয়, একটা ট্রমা হলে প্রথমে হোল না হয়ে ডিহিসেন্স হয়। ডিহিসেন্স মানে কি? ডিহিসেন্স এই ম্যাকুলাতে একটা গ্যাপ গ্যাপ হবে, মানে স্প্লিট অথবা গ্যাপ। যেমন ওন ডিহিসেন্স একটা টার্ম আছে, যে ওনটা যখন ইনফেকশন হয়ে গ্যাপ হয়ে যায় সেটাকে আমরা ডিহিসেন্স বলি। সেরকম ম্যাকুলাতে প্রথমে ফুল থিকনেস ডিফেক্ট না হয়ে একটা গ্যাপের মতো তৈরি হবে, এবং আস্তে আস্তে পরে এটা ম্যাকুলার হোল ডেভেলপ করবে। ডিলেড ট্রমাটিক ম্যাকুলার হোল ডেভেলপ মানে ম্যাকুলার হোলটা হবে কিছুদিন পরে। হোলস মে বি নোটেড ইমিডিয়েটলি আফটার, মানে হোল কখন মানে ইমিডিয়েট হতে পারে যদি সিভিয়ার বার্লিন ইডেমা হয়, আফটার এ সাবরেটিনাল হিমোরেজ কজড বাই এ করয়েডাল রাপচার following severe cystoid macular edema after a separation of the vitreous from the retina. এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ইমিডিয়েটলি ম্যাকুলার হোল হতে পারে। করয়েডাল রাপচার, রাপচার এই যে আপনারা দেখতে পাচ্ছেন, করয়েডাল রাপচার, এটা সিভিয়ার যদি ট্রমা হয়, ব্লান্ট ট্রমা, তখন করয়েডাল রাপচার হয়। Eye is composed along its anterior-posterior axis. The eyeball becomes staged in horizontal axis because of hydraulic displacement of the vitreous. তাহলে এই যে করয়েডাল রাপচারটা কেন হচ্ছে? করয়েডাল রাপচারটা হচ্ছে যখন আমরা একটা ব্লান্ট ট্রমা হবে, তখন এই ব্রুকস মেমব্রেন হচ্ছে ইলাস্টিসিটি কম, সারাউন্ডিং স্টেজ হচ্ছে ব্রুকস মেমব্রেন এবং তার সাথে যে আরপি এবং কোরিও ক্যাপিলারি, এগুলা দিয়ে এখানে একটা কি হতে পারে,
এই একটা এরকম হোয়াইটিশ অ্যাপিয়ারেন্স, একটা স্কারের মতো দেখা যাবে। এবং যেহেতু ব্রুকস মেমব্রেনের সামনে থাকতেছে আপনার এই আরপি এবং পিছনে কুরিকাপিলারি বা হিমোরেজ ডেভেলপ করতে পারে, তাহলে আমরা কি পাচ্ছি, করোনাল রাপচারে এরকম হোয়াইটিশ পাচ্ছি এবং পিছনে স্ট্রাকচার কুরিও ক্যাপিলারি ইনজুরি হলে সেখানে একটু ব্লিডিং হতে পারে। Brooks membrane has little elasticity, may tear along the overlying RP and underlying choriocapillaries, causes subretinal hemorrhage. যেটা আমি বলছিলাম যে সাবরেটিনাল হিমোরেজও হতে পারে, মানে করোনাল রাপচারের সঙ্গে। May be single or multiple, commonly in the periphery, and may be concentric to the optic disc. এই যে করোনাল রাপচারটা, এটা সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে, ঠিক আছে। এখন এটা সাধারণত অপটিক ডিস্কের সাথে ক্রিসেন্ট শেপ হিসেবে থাকে, মানে অপটিক ডিস্কের মার্জিনের সাথে এই ক্রিসেন্ট হিসেবে সাধারণত এই করোনাল রাপচারটা প্রেজেন্ট করতে পারে। Occasionally, coronal new vessels develop as a late complication in response to the damage to the Brooks membrane. Coronal rupture near the macula should be alerted to the risk of CNV and advised to use an Amsler test করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি যে করোনাল রাপচার থেকে করোনাল নিউ ভেসেলস এখানে ডেভেলপ করতে পারে। কখন করবে? যখন ব্রুকস মেমব্রেনটা ড্যামেজ হয়ে যাবে। এবং করোনাল নিউ ভেসেলস যখন হবে তখন কিন্তু আমাদেরকে অনেক সময় অ্যান্টি-ভিজিএফ দিতে হয়, হ্যাঁ, ট্রিটমেন্টটা করতে হয়। ট্রিটমেন্ট করলে রেজাল্টটা ভালো হয়, অথবা ফটোডাইনামিক থেরাপিও আমরা দিতে পারি। এখন করোনাল নিউ ভেসেলস যখন হবে তার আগে আমরা কিভাবে বুঝবো যে পেশেন্ট যদি ম্যাকুলাতে কোনো করোনাল রাপচার একটা পেশেন্ট আমরা পাই, তাহলে কি আমরা অ্যামসলার গ্রিড চার্টটা বাসায় সে যেন পরীক্ষা করে সেটার জন্য একটা পরামর্শ দিব। তাহলে যখন অ্যামসলার গ্রিড টেস্ট করবে, যদি দেখে যে ওই লাইন গুলা ওয়েভি হয়ে গেছে অথবা মিসিং হয়ে গেছে, আপনারা সবাই জানেন অ্যামসলার গ্রিড চার্ট কিভাবে করতে হয়, এটা পরীক্ষার সময় অনেক সময় হসপিটালে থাকে যে অ্যামসলার গ্রিড চার্ট কিভাবে করে। তো এখন যখন মানে অ্যামসলার গ্রিড চার্টে প্রবলেম হবে তখন পেশেন্ট ডাক্তারের কাছে আসবে এবং ডাক্তার পরীক্ষা করে তখন এফএফএ ওসিটি করতে দিবে, এবং করে যদি কনফার্ম হয় সিএনভি ডেভেলপ করেছে তখন সাথে সাথে তাকে অ্যান্টিভিজি দিতে হবে, তাহলে কিন্তু এটা ব্লাইন্ডিং কন্ডিশনে চলে যাবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তার মানে করোনাল রাপচার যদি ব্যাকুলাতে হয় তাহলে এই পেশেন্টের ফলো আপটা খুব ইম্পর্টেন্ট বাই অ্যামসলার গ্রিড চার্ট। এখন রেটিনাল ব্রেক, একটা ব্লান্ট ট্রমার পেশেন্ট অনেক সময় কি নিয়ে আসতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট নিয়ে আসতে পারে। রেটিনাল ডিটাচমেন্ট সাধারণত একব্যাটোজেনাস রেটিনাল ডিটাচমেন্ট নিয়ে আসে। তো একব্যাটোজেনাস আপনারা জানেন যেটা ব্রেকের কারণে হবে, তাই না? তার মানে ট্রমার কারণে কোথাও ব্রেক হবে, ব্রেক থেকে রেটিনাল ডিটাচমেন্ট হবে। এখন এই ব্রেকটা সাধারণত মাল্টিপল হয়, ট্রমার কারণে সাধারণত মাল্টিপল ব্রেক হয়, এবং এই ব্রেকটা সাধারণত থাকে ইনফেরিয়র টেম্পোরাল অথবা সুপিরিয়র ন্যাজাল, সুপিরিয়র ন্যাজাল অথবা ইনফেরিয়র টেম্পোরাল, সাধারণত ব্রেকটা কমন। তাহলে ডাইরেক্ট কনক্লুসিভ ইনজুরি টু দ্য গ্লোব থ্রু টু মেকানিজম: কোপ ইনজুরি adjacent to the point of trauma, counter cope injury opposite the point of trauma. Retinal break or dialysis by contusion or vitreous traction. এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রমার কারণ এটা কি ডায়ালাইসিস হয়েছে। ডায়ালাইসিস মানে কি? ডায়ালাইসিস মানে হচ্ছে ব্রেক যদি মানে অ্যান্টিরিয়রলি ওরাসেরেটা আর পোস্টেরিয়রলি থাকে, এই ট্রাকশনটা থাকবে ভিট্রিয়াস ডিসে। তার মানে ব্রেকটা যদি ওরাসেরেটাতে হয় তখন এটাকে আমরা বলি ডায়ালাইসিস, ঠিক আছে? এই সাধারণত এই ট্রমার কারণে ডায়ালাইসিসটা খুব কমন। A typical traumatic retinal detachment present, তার মানে এখানে একটা ব্রেক ছিল, ব্রেক থেকে পরে রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে।
Traumatic breaks are often multiple and commonly found in inferotemporal and superinasal cortex. Contusion injury may cause large equatorial breaks, dialysis or a macular hole. তাহলে আমরা কি পাচ্ছি? ট্রমার কারণে একটা ব্রেক হচ্ছে। হ্যাঁ, ব্রেক আপনারা জানেন হোল হতে পারে অথবা টিয়ার হতে পারে, আবার ডায়ালাইসিসও হতে পারে। ডায়ালাইসিস আমরা কখন বলবো? যখন এটা অ্যান্টেরিয়র উরাসেরেটা মানে উরাসেরেটার সাইডে যখন ব্রেকটা হবে তখন আমরা বলবো ডায়ালাইসিস। হোল কখন বলবো? যে ফুল থিকনেস ব্রেক হচ্ছে কিন্তু কোনো ট্রাকশন থাকবে না। কিন্তু যখনই ট্রাকশন থাকবে তখন তাকে আমরা বলবো টিয়ার বলবো, রাইট। আর যদি ট্রাকশন না থাকে তাহলে আমরা হোল বলবো। ব্রেক দুই ধরনের, হোল, টিয়ার, আর একটা ডায়ালাইসিস। তাহলে আপনারা ক্লিয়ার হয়েছে এই জিনিসটা। এখন র্যাপিড কম্প্রেশন অফ দ্য আই রিজাল্টস ইন severe traction at the vitreous base that may cause retinal break, may be associated with dialysis and is pathognomic of the ocular contusion. রেটিনাল ব্রেকের মধ্যে তাহলে আমরা কি পাচ্ছি? সাধারণত ডায়ালাইসিসটা আমরা বেশি কমন পাই, আর ইনফেরোটেম্পোরাল সুপিরিয়র এই জায়গায় ব্রেক পাবো এবং ব্রেকটা মাল্টিপল থাকবে। হ্যাঁ, আর লেস কমন ব্রেকস যেটা ব্লান্ট ট্রমাতে হয় যেটা খুবই কম, এটা হর্সশুশেপ টিয়ার এবং অপারকুলেটেড হোল, এগুলো সাধারণত কম হয়। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টিয়ার আছে, যেমন এটা হচ্ছে লার্জ ইউ শেপ টিয়ার উইথ সাবক্লিনিক্যাল রেটিনাল ডিটাচমেন্ট। আমরা সব ক্ষেত্রে কিন্তু সব টিয়ারে কিন্তু আমরা ট্রিটমেন্ট করি না, তাই না? আমরা কখন কোন টিয়ারে আমরা ট্রিটমেন্ট করি এটা কিন্তু আপনাদের জানতে হবে। হ্যাঁ, যে একটা টিয়ার হচ্ছে আমরা কখন আমরা লেজার দিব বা ট্রিটমেন্ট করব, হ্যাঁ, ভিট্রেক্টমি করব, আর কখন করব না সেটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে যদি একটা লার্জ ইউ শেপ টিয়ার থাকে, সাবক্লিনিক্যাল রেটিনাল ডিটাচমেন্ট থাকে, তাহলে আমরা ট্রিটমেন্ট করব। আর এখানে লার্জ সিমটোমেটিক ইউ শেপ টিয়ার, তখনও আমরা ট্রিটমেন্ট করব। আর এটা অপারকুলেটেড টিয়ার reached by blood vessels, ট্রিটমেন্ট করব। অ্যাসিম্পটোমেটিক অপারকুলেটেড টিয়ার আমরা ট্রিটমেন্ট করব না। তো ব্লাড ট্রমাতে আরেকটা কমপ্লিকেশন হতে পারে, সেটা হচ্ছে অপটিক ডিস্ক অ্যাভালশন। দেখতে পাচ্ছেন মাল্টিপল হিমোরেজ থাকবে অ্যারাউন্ড দ্য নার্ভ হেড এন্ড ইডেমা থাকবে পেরিপেপিলারি এরিয়া। তাহলে কি পাচ্ছি আমরা? অপটিক নার্ভের যে হিমোরেজ পাচ্ছি, আর পেরিপেপিলারি এরিয়াতে আমরা পাচ্ছি কি? ইডেমা পাচ্ছি। হ্যাঁ, তখন আমরা সাসপেক্ট করব এটা অপটিক ডিস্ক অ্যাভালশন। আমরা যদি একটা বি স্ক্যান করি তাহলে আমরা এরকম দেখতে পাবো। আর অপটিক neuropathy, indirect traumatic optic neuropathy is the most common type and occurs in 0.5 to 5% of all closed globe injury. Retinitis sclerotinia, এটা কি? ব্লান্ট ট্রমাতে অনেক সময় রেটিনাইটিস স্ক্লেরোটিনিয়া হয়। এটা কিরকম? যে হাই ভেলোসিটি অবজেক্ট, যেমন বুলেট যখন লাগবে তখন বুলেট ইনজুরি হলে তখন এই ধরনের যে ইনজুরি হয় রেটিনা এবং করোইডে, তখন যে একটা স্কারিং একটা ফর্মেশন হয়, তখন আমরা এটাকে বলা হয় রেটিনাইটিস স্ক্লেরোটিনিয়া, caused by the high velocity object stretching in the globe but not ruptured the sclera. Both choroidal and retinal rupture occur. তাহলে এই যে হাই ভেলোসিটি অবজেক্ট যেমন বুলেট ইনজুরি দিয়ে হতে পারে, সেখানে কি হয়? বোথ করোইডাল এন্ড রেটিনাল রাপচার হয়। করোইড রেটিনাল রাপচার হয়, এখানে হিমোরেজ হতে পারে, হিমোরেজ হয়ে ভিট্রিয়াস হিমোরেজটা হয়তো ডিসলভ হয়ে যায়, কিন্তু এই যে করোইড এবং রেটিনাতে স্কারিং হয়। তো এই সমস্ত ক্ষেত্রে সাধারণত রেটিনাল ডিটাচমেন্ট কম হয়। রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, বাট এখানে সাধারণত কি হয়? কম হয়। এই করোইড এবং রেটিনাল স্কারিং ফর্মেশনটা বেশি হয়।
As the blood reserves, the injured area is filled in by extensive scar formation and widespread pigmentary alteration. The macula is almost always involved, leading to significant visual loss. তাহলে এরকম একটা পিগমেন্ট কালারে এরকম একটা স্কার ফর্মেশন হচ্ছে এবং এখানে ম্যাকুলাটা সাধারণত ইনভলভ বেশি থাকে, যার ফলে ভিজুয়াল লসটা বেশি হয়। এখন কমন ব্লান্ট ট্রমা যেটা ডাইরেক্ট পোস্টেরিয়র সেগমেন্ট ইফেক্ট করে সেই গুলা নিয়ে আমরা আলোচনা করলাম। আবার কিছু আছে পোস্টেরিয়র সেগমেন্টে ফাইন্ডিংস আছে কিন্তু সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্রমার কারণে, যেমন হেড ইনজুরি হচ্ছে, চেস্ট ইনজুরি হচ্ছে, সেখান থেকে আমরা পেলাম কি পোস্টেরিয়র সেগমেন্টে আমরা কিছু ফাইন্ডিং পেলাম। এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট অকুলার ট্রমা, পোস্টেরিয়র সেগমেন্ট ম্যানিফেস্টেশনস ফ্রম ইনডাইরেক্ট অকুলার ট্রমা। আগেরটা ছিল ডাইরেক্ট অকুলার ট্রমা, পোস্টেরিয়র সেগমেন্ট ম্যানিফেস্টেশন হলো ইনডাইরেক্ট অকুলার ট্রমা। কি কি হতে পারে? পার্চার্স রেটিনোপ্যাথি, ভালসালভার রেটিনোপ্যাথি, সেকেন্ড বেবি সিনড্রোম এন্ড টারশন সিনড্রোম। এগুলা কিন্তু শর্ট নোট দিয়ে দেয় পরীক্ষার সময়, যেমন টারশন সিনড্রোম, সেকেন্ড বেবি সিনড্রোম, পার্চার্স রেটিনোপ্যাথি, এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে প্রায় সময় এগুলা শর্ট নোট দিয়ে দেয়। পার্চার্স রেটিনোপ্যাথি জিনিসটা কি? After an injury involve either major chest compression or head trauma. একটা রোড ট্রাফিক একটা অ্যাক্সিডেন্ট, একটা পেশেন্ট, আমরা এনআইওতে এই ধরনের পেশেন্ট কম পাবে, নিউরো সায়েন্স বা ঢাকা মেডিকেল কলেজে যাদের পোস্টিং তারা কিন্তু এই ধরনের পেশেন্ট বেশি পাবে, বা বিএসএম মধ্যে যেখানে অন্য ডিজিজ গুলা ডিল হয়। একটা রোড ট্রাফিক একটা পেশেন্ট আসলে হেড ইনজুরি নিয়ে, দেখা গেল যে এর সাথে এরকম পোস্টেরিয়র সেগমেন্ট ফাইন্ডিং, তখন আই এক্সামিনেশনের জন্য যখন আমাদের কাছে পাঠাবে তখন আমরা হিস্ট্রি এবং ফাইন্ডিং দিলে এই রোগটাকে আমরা যে ডায়াগনোসিস করবো তার নাম হচ্ছে পার্চার্স রেটিনোপ্যাথি। তার মানে হিস্ট্রিতে থাকবে কি? হিস্ট্রিতে তার থাকবে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা যে কোনো কারণে ট্রমা টু দা হেড অথবা চেস্ট যদি হয়, তাহলে পোস্টেরিয়র সেগমেন্ট আমরা কি পাবো? আমরা হিমোরেজ পেতে পারি অথবা ইদেমা পেতে পারি, মানে এরকম হোয়াইটিস ইদেমা এক্সুডেট পাবো, অথবা এরকম পেতে পারি হিমোরেজ। হ্যাঁ, তাহলে হিমোরেজ অথবা এক্সুডেট পোস্টেরিয়র ফাইন্ডিং পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো কারণে হোক, ট্রমা অ্যাসল্টের কারণে হতে পারে, তো আসে আমাদের কাছে, তাহলে এই রোগটার ডায়াগনোসিস পার্চার্স রেটিনোপ্যাথি করব। আরেকটা আছে পার্চার্স লাইক রেটিনোপ্যাথি, সেটা হচ্ছে ওই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়, যেটা ট্রমার কারণে না, আদার দেন ট্রমা। আর ভালসালভার রেটিনোপ্যাথি, ভালসালভার রেটিনোপ্যাথিটা কি? increase intrathoracic pressure against a closed glottis, diminish venous return to the heart, decrease stroke volume and increasing venous pressure. Unilateral or bilateral retinal hemorrhage usually found below internal limiting membrane. মানে ভালসালভার রেটিনোপ্যাথিটা কিভাবে বলবো? গ্লটিসটাকে আমরা ক্লোজ করব, মানে আমরা রোগীকে কি করতে বলি না, আমরা বলি যে নাক মুখ বন্ধ করে কান দিয়ে বাতাস ছাড়ার মতো যে একটা অবস্থা, সেটাকেই মানে পেশেন্টকে যদি বলি তখন যে রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে সেটাকে বলা হয় মানে ভালসালভার রেটিনোপ্যাথি। হ্যাঁ, মানে একটা প্রেশার হবে, ইন্ট্রাথোরাসিক প্রেশারটা এখানে বেড়ে যাবে এবং গ্লটিসটা যেন ক্লোজ থাকবে। হ্যাঁ, আর সেকেন্ড বেবি সিনড্রোমটা কি? এটা হচ্ছে a form of non-accidental trauma, severe shaking of infants. Shaking body syndrome হচ্ছে একটা non-accidental trauma, severe shaking of infants. Typically baby হচ্ছে less than 1 year, মানে চাইল্ড অ্যাবিউজ যেগুলা বাচ্চা, অনেক সময় আনওয়ান্টেড বাচ্চা যাদের হয়, তখন এই বাচ্চার প্যারেন্টস বাচ্চাদের যে ইনজুরি করে তখন চোখে এই ধরনের প্রবলেম হতে পারে, যে চোখে হিমোরেজ নিয়ে আসতে পারে। সাধারণত ইনফ্যান্টদের বেশি হয়, বাট লেস দেন 3 ইয়ার্স অন্য বাচ্চারাও আমাদের কাছে আসতে পারে। তাহলে সেটা যদি আসে তাহলে আমরা এই সমস্ত পেশেন্টদের
সেকেন্ডারি সিনড্রোম কিন্তু অনেক সময় শর্ট দিয়ে দেয়, তাহলে আমরা কি করবো, এই পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে। হ্যাঁ, এবং এটা পুলিশ কেস হিসেবে রেকর্ড হবে। এবং আমরা কিছু কেস হোমিসাইডাল বা সুইসাইডাল কেস গুলো আমরা পুলিশ কেস হিসেবেই করি, এটাও তো একটা হোমিসাইডাল কেস, তো যার ফলে এটা পুলিশ কেস হিসেবে ইনফর্ম করতে হবে পুলিশ কেস হিসেবে। আর টাসন সিনড্রোম জিনিসটা কি? টাসন সিনড্রোম হচ্ছে ইন্ট্রা অকুলার হিমোরেজ সেকেন্ডারি টু সাব অ্যারাকনয়েড হিমোরেজ or subdural hemorrhage. Incidence in patients suffering from subarachnoid hemorrhage 20% to 50%. Treatment 3 to 6 months observation after acute event followed by vitrectomy if there is no improvement in visual acuity. তাহলে টাসন সিনড্রোমটা হচ্ছে কি, যে সাধারণত দেখা যায় দুই চোখেই হতে পারে, এটা একটা হিমোরেজ নিয়ে আসতে পারে। চোখে হিমোরেজ হচ্ছে ডিউ টু সাবডুরাল অর সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, মানে একটা হেড ইনজুরি একটা পেশেন্ট সাবডুরাল অথবা বা স্ট্রোকের পেশেন্ট সাবডুরাল সাবঅ্যারাকনয়েড হিমোরেজ নিয়ে আসছে, আমরা আই এক্সামিনেশন করে দেখলাম যে এটা পোস্টেরিয়র সেগমেন্টও হিমোরেজ আছে বোথ আই, তখন আমরা এটাকে বলবো টাসন সিনড্রোম। তো টাসন সিনড্রোম যদি হয় তাহলে চোখের অপথলমোলজিস্ট হিসাবে আমরা কিন্তু প্রথমে আমরা অবজারভেশন করবো 3 to 6 মান্থস অবজারভেশন করবো। ভিতরে যে ভিট্রিয়াস হিমোরেজ আছে, হিমোরেজ আপনারা জানেন 1% পার ডে, মানে 3 মাস পর্যন্ত হিমোরেজটা অটোমেটিকলি রিজলভ করতে সময় লাগে। তার মানে হিমোরেজটা সাধারণত রিজলভ হয় 1% পার ডে, তার মানে 100 দিনে একটু বেশি সময়ে হয়ে যায় নরমালি। তাহলে আমরা 3 মাস পর্যন্ত ওয়েট করব যে হিমোরেজটা রিজলভ হচ্ছে কিনা। তারপরে যদি না হয় আনরিজলভ ভিট্রিয়াস হিমোরেজ যে আমরা ভিট্রেক্টমি করি, তো তখন আমরা করব, কিন্তু প্রথমেই আমরা এটাকে ভিট্রেক্টমি করব না। টেক হোম মেসেজ, কমপ্লিট অপথেলমিক এক্সামিনেশন ইজ এসেনশিয়াল। তাহলে যে কোনো একটা ব্লান্ট ট্রমা যদি পেশেন্ট আসে, পোস্টেরিয়র সেগমেন্ট ম্যানিফেস্টেশন আছে কিনা এটা দেখার জন্য অবশ্যই কমপ্লিট এক্সামিনেশন আমাদের করতে হবে। ভিজুয়াল অ্যাকুইটি হিস্ট্রি থেকে আরম্ভ করে ভিজুয়াল অ্যাকুইটি তারপরে অথবা ডাইলেটেড ফান্ডাস এক্সামিনেশন, এগুলো সবই করতে হবে। Examination findings, associated investigation findings should be documented and explained to the patient or family members. তাহলে এটা একটা ডকুমেন্ট হিসেবে কাজ করবে যে আমরা যেটা পেলাম তার সাথে যদি ইনভেস্টিগেশন ফাইন্ডিংস গুলা আমাদের ডকুমেন্টের জন্য কিছু ইনভেস্টিগেশন আমরা করে রাখবো, যে এটা ডকুমেন্টেশনের জন্য। এটা তার পেশেন্টকে এক্সপ্লেন করতেও সাহায্য করবে অথবা ফ্যামিলি মেম্বার্সকে এই ভিতরে যে ব্লান্ট ট্রমা কারণে পোস্টেরিয়র সেগমেন্ট সমস্যা আছে সেটা যদি ডকুমেন্ট থাকে, ইনভেস্টিগেশন থাকে, তাহলে পেশেন্টটাকে বোঝানোটা আমাদের জন্য সহজ হবে। মাস্ট এক্সামিন দ্য আনইনজুর্ড আই অ্যাজ ওয়েল। তাহলে এক চোখে সাধারণত ইনজুরি হলেও তখন অন্য চোখটাও তাকে ভালো করে দেখতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? স্যার ট্রিটমেন্টটা তো ওখানে লেখা নাই, মানে কোনটা ট্রিটমেন্ট? সেকেন্ড বেবি সিনড্রোম। হ্যাঁ, ভালো কথা বলছেন। সেকেন্ড বেবি সিনড্রোমে আমরা যেটা করি সেটা হচ্ছে সেকেন্ড বেবি সিনড্রোমে কি হয়, কেমন থাকে বাচ্চাদের? হ্যাঁ, এটা ভিট্রিয়াস হিমোরেজ হয়। তো এখানেও কিন্তু আমরা কিছুদিন ওয়েট করব, কিন্তু এত ছোট বাচ্চাদের আবার বেশি ওয়েট করা যাবে না, অ্যামব্লায়োপিয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, একটা বাচ্চা যখন ভিট্রিয়াস হিমোরেজ হচ্ছে তখন কিন্তু তার যেহেতু ইনফ্যান্টদের হয়,
তাহলে অ্যাম্বলিওপিয়া একটা চান্স থাকে। সেখানে কিন্তু আমাদেরকে পেশেন্ট একটু রিসার্চিভ করলে আমাদেরকে কিন্তু ভিট্রেক্টমি করতে হবে। কেন করতে হবে? আমরা নর্মালি অন্য সময় বলেছি আমরা ওয়েট করবো, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ওয়েট করা যাবে না। আমরা ততদিন ওয়েট করব যতদিন পেশেন্টটা মানে একটু স্টেবল হওয়ার পরে, হ্যাঁ, তারপরে আমরা এটাকে ভিট্রেক্টমি করে আর্লি ভিট্রেক্টমি করবো। কারণ হচ্ছে তাহলে অ্যাম্বলিওপিয়া ডেভেলপ করবে। হ্যাঁ, আর কারো প্রশ্ন হচ্ছে? থ্যাংক ইউ। স্যার শুরুর দিকে কিছু স্লাইড মিস হয়েছে স্যার, নেটওয়ার্কের কারণে, প্লিজ একটু দেখাতেন স্যার। দেখা যাচ্ছে? যাচ্ছে স্যার। আমি বড় আর স্লাইড দিয়ে বলে দিচ্ছি। আমি ট্রমা সম্পর্কে যেহেতু কাদের স্যার ক্লাস নিচ্ছেন, হ্যাঁ, প্লাস আপনারা জানেন এন্ট্রোসেগমেন্ট সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করলাম না যেহেতু সময় লিমিটেড। মেইনলি আপনারা তো জানেন যে ট্রমার ক্লাসিফিকেশন, ট্রমা, অ্যান্টিও মানে ক্লোজ লোব ইনজুরি, ওপেন লোব ইনজুরি খুবই ইম্পর্টেন্ট। তো এখন এই ব্লান্ট ট্রমাতে যে পোস্টেরিয়র সেগমেন্ট যে ইনজুরি হয় সেটা ছিল আমাদের আজকের টপিক। তো এখন পোস্টেরিয়র সেগমেন্ট প্রথমে কি কি ইনজুরি হয় সেটা আপনাদেরকে ফার্স্টে জানতে হবে, এবং প্রত্যেকটা ইনজুরি আপনাদেরকে ডিটেলস জানতে হবে। কারণ হচ্ছে কি এগুলা কিন্তু পরীক্ষার সময় দিয়ে দেয়, একটা সিনারিও বেসড একটা লং কোশ্চেন থাকতে পারে এরকম, যে আপনারা পোস্টেরিয়র সেগমেন্টে যে জিডি গুলা অনেকগুলা যে কজ আছে, এই কজ দিয়ে একটা সিনারিও বেসড কোশ্চেন কিন্তু দিতে পারে, লং কোশ্চেন। আর ভিতরে যে কিছু বললাম যে বিশেষ করে ইনডাইরেক্ট কজ গুলা, ওই টার্সন সিনড্রোম, পার্সেল রেটিনোপ্যাথি, সেকেন্ড বেবি সিনড্রোম, এগুলো কিন্তু এফসিকিউএস বা ইমেসে শর্ট নোট অনেক সময় দিয়ে দেয় বা ডিপ্লোমাতেও দিয়ে দেয়, হ্যাঁ। তো এই জিনিসগুলা মানে আজকে আলোচনা থেকে যদি আপনারা শিখতে পারেন তাহলে আমার মনে হয় অনেকটা উপকার। হচ্ছে ব্লান্ট ট্রমা সম্পর্কে একটু সংক্ষেপে বললাম, তারপরে প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজি জিনিসটা তো আপনারা বুঝতে পারছেন, মেইন হচ্ছে যে একটা ট্রমা হচ্ছে, তাহলে ট্রমা হলো অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে লেন্থটা কমে যাচ্ছে, তাহলে ইকুয়েটোরিয়াল এক্সপানশন হচ্ছে। এই প্রেশার কারণে এখানকার যে লেন্স থাকে, তারপরে এখানে আইরিস রুট থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে ভিতরের যে স্ট্রাকচার, এই যে ইন্ট্রাঅকুলার প্রেশার যে বেড়ে যাচ্ছে, বাড়ার কারণে ভিতরে রেটিনা করোয়েড ইনজুরি হচ্ছে। এগুলাই হচ্ছে আজকের আলোচনা। যে কিন্তু বাইরে আপনি যখন স্ট্রিট ল্যাম্পে দেখবেন, এমনও হতে পারে স্ট্রিট ল্যাম্পে আপনি কর্নিয়া নর্মাল, কনজাংটিভা অনেক সময় মানে কনজেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, হ্যাঁ। কিন্তু রাপচার গ্লোব যদি হয়, কিভাবে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যারা ইমার্জেন্সি ডিল করেন, অনেক সময় আছে যে রাপচার গ্লোব নিয়ে পেশেন্ট আসতে পারে, যে সেক্ষেত্রে আপনারা দেখলেন যে সামনে হয়তো হাইফিমা আছে ট্রমার কারণে বা পিটিএসসি পড়ে যাচ্ছে। এখন পেশেন্টে হয়তো বাইরে থেকে কোনো ইনজুরি রিপেয়ার করতে হবে না এটা আপনারা ধারণা করলেন, কিন্তু যদি রাপ থাকে, যদি আপনি রিপেয়ার একদম টাইমলি না করেন, তাহলে ইনফেকশন হয়ে এন্ডোথর্মাইটিস হয়ে যাবে, তাই না? এই জন্য কিভাবে আপনারা বুঝবেন যে রাপচার হয়েছে, সেখানে তখন আপনারা কি করবেন, পেরিটমি করবেন। যদি আপনাদের সাসপেক্ট হয় যে হ্যাঁ এটা রাপচার গ্লোব হতে পারে, যে এখানে ওই আমি যে ফিচার গুলা বললাম রাপচার গ্লোব বলে কিভাবে বুঝবেন, ভীষণ কমে যাবে, হাইফিমা থাকবে, এসি শ্যালো অথবা ডিপ হতে পারে, তারপরে আইবলটা একটু সফট হবে, আইপি সাধারণত কমে যায়। এই জিনিসগুলো যখন আপনি সাসপেক্ট হবে কিন্তু বাইরে থেকে কোনো ইনজুরি মনে হচ্ছে না, তখন আপনারা পেরিটমি করে কিন্তু
অনেক সময় সার্চ করবেন যে স্ক্লেরাতে কোনো রাপচার আছে কিনা। এই ধরনের পেশেন্ট হয়তো আপনারা যারা ইমার্জেন্সি করেছেন অনেকেই পেয়েছেন যে পেরিফেরিতে আপনারা দেখলেন যে ইনজুরি স্ক্লেরাল রাপচার আছে, এবং যেটা যদি ইমার্জেন্সি ম্যানেজ না করেন তাহলে এই সমস্ত পেশেন্টদের যেটা হয় সেটা হচ্ছে ভিতরে রেটিনা এবং করোইডাল স্ট্রাকচার সিভিয়ারলি ইনজুর্ড হয়, এবং বাইরে যেটা ওপেনিং আছে এখান থেকে একটা ইনফেকশন চলে গিয়ে তার মানে এই তার ব্লাইন্ডিং একটা কন্ডিশন হতে পারে। এর জন্য রাপচার গ্রুপটা ইমার্জেন্সি আপনাদের কিন্তু রিপেয়ার। আর এটা হচ্ছে কোপ ইনজুরি, কাউন্টার কোপ ইনজুরি, এই দুই ধরনের হয় ব্লান্ট ট্রমা। কোপ ইনজুরি হচ্ছে যেখানে ট্রমাটা হচ্ছে, এখন এই যে ব্লান্ট ট্রমা কি কি কারণে হতে পারে, কখন হতে পারে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যেমন সাধারণত স্পোর্টস মানে খেলাধুলা যারা করে তাদের ক্ষেত্রে ব্লান্ট ট্রমা হয়, হ্যাঁ, টেনিস বল বা এমনি বল লেগে হতে পারে, তা ফিস্ট ঘুষি মানে ফিস্টের মাধ্যমে হতে পারে। এই যে বিভিন্ন কজ আছে ব্লান্ট ট্রমা, এটা আপনাদের জানতে হবে। এবং এখানে যেখানে ট্রমাটা হচ্ছে সেটাকে বলা হয় কোপ ইনজুরি, এখানে যে ইনজুরিটা হচ্ছে, আর তার অপোজিট পার্টে হবে কাউন্টার কোপ ইনজুরি। তার মানে এই দুইটা জিনিস আপনাদের মনে রাখতে হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট ম্যানিফেস্টেশন ব্লান্ট ট্রমা। এখানে যে পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে ডিটেলস আপনাদের জানতে হবে। আর আমি যে ইনডাইরেক্ট চারটা কজ বলেছি সেই চারটা, ঠিক আছে, এই কয়টা সম্পর্কে ডিটেলস জানলে তাইলে আপনার শর্ট নোট বা ডট কোশ্চেন যেটাই আসুক আমার মনে হয় অ্যান্সার করতে পারে। আর কারো কোনো কোশ্চেন? রাদাব স্যার, জাহিদ বলছিলাম স্যার। ডক্টর জাহিদ বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, ওই যে ব্লান্ট ট্রমার ক্ষেত্রে স্যার বলছেন যে ব্রেক গুলা স্বভাবত স্যার সুপেরিয়র নেজালে এবং ইনফেরিয়র টেম্পোরাল এরিয়াতে বেশি হয় স্যার। এখন এইটার পিছনে কোনো কারণ আছে কিনা স্যার, কেন এই দুইটা রিজিয়নে হয় বেশি স্যার? গুড, এটা কিন্তু ভালো কোশ্চেন, খুবই ইন্টেলিজেন্ট কোশ্চেন। কারণ যখন বাইরে থেকে একটা ব্লান্ট মানে টেনিস বল বা যে কোনো একটা কিছু বা ফিস্টের মাধ্যমে লাগে, সেটা হচ্ছে ইনফেরিয়র টেম্পোরাল পার্টটা কিন্তু কোনো সাপোর্ট নাই। আপনি এখানে দেখেন উপরের দিকে আমাদের আইব্রো আছে, এখানে বনি সাপোর্ট আছে, নিচের দিকে আছে চিকের বোন, কিন্তু এই যে টেম্পোরাল দিকে কিন্তু আমাদের সাপোর্ট নাই, ঠিক না? যার ফলে টেম্পোরাল দিকে এই ট্রমাটা সাধারণত বেশি হয়। এবং এই ট্রমাটার অপোজিট সাইড যেটা এটাকে বলা হয় কোপ ইনজুরি, আবার অপোজিট সাইড হচ্ছে সুপিরিয়র নেজাল, তাহলে কাউন্টার কোপটা হচ্ছে সুপিরিয়র নেজাল। মানে স্যার ইনজুরির সাইটের জন্য স্যার কমনলি এই সাইটে হয়, এই জন্য স্যার ইনজুরি সাইডের জন্য, রাইট। কারণ কমনলি ইনজুরি সাইডটা কি হয়, এই সাইডটা তো আপনার ইনফেরিয়র টেম্পোরালটা তো আপনার একটু নো সাপোর্ট, এই সাপোর্টটা এক্সপোজ বেশি থাকে ডাইরেক্ট আই বলে এক্সপোজ বেশি থাকে, আই বলে ইনজুরিটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে কোপ ইনজুরি। আবার উল্টা দিক সুপিরিয়র নেজাল, এটা কাউন্টার কোপ ইনজুরির জন্য এটা হচ্ছে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? আপনারা যারা ইমার্জেন্সি করেছেন তারা কিন্তু স্টেরাল রাপচার, ভিট্রিয়াস হিমোরেজ এই ধরনের পেশেন্ট কোমোসিডিটি নিয়ে ওপিডিতে মানে ক্লিনিকে যারা মানে ব্লান্ট ট্রমার পেশেন্ট দেখছেন কোমোসিডিটি নিয়ে বা বার্লিন সিডেমা এই ধরনের পেশেন্ট আপনারা ক্লিনিকে পাবেন। আর পোস্ট ট্রমাটিক ম্যাকুলার হোল, আপনি ম্যাকুলার হোল ট্রমা হয়েছে সাথে সাথে কিন্তু আমাদের কাছে আসে, মানে এটাকে কোনো কারণে সে আঘাত পেয়েছে, সে তার ভীষণ ভালো আছে, সে কিন্তু ডাক্তারের কাছে আসে না, হয়তো 2-3 মাস পরে আমাদের কাছে সে ভীষণ কম নিয়ে আমাদের কাছে আসে। কিন্তু আমরা যখন ম্যাকুলার হোল পাই তখন আমরা হিস্ট্রি দিয়ে জানতে পারি যে তার 2-3 মাস আগে তার কি হয়েছিল, ট্রমার হিস্ট্রি আছে। এবং মায়োপিক পেশেন্টদের কিন্তু এটা আবার একটু কমন, হ্যাঁ, ট্রমা মায়োপিক পেশেন্ট আপনারা জানেন যে ম্যাকুলার হোলটা বেশি কমন হয়। তাহলে পোস্ট ট্রমাটিক ম্যাকুলার হোল প্রথমে ম্যাকুলার ডিহিসেন্স নিয়ে আসবে, তখন পেশেন্ট বুঝতে পারে না, পেশেন্টের যেহেতু ভীষণ ভালো থাকে তখন ডাক্তারের কাছে আসে না। তো যখন ডাক্তারের কাছে আসে হিস্ট্রি নিয়ে জানতে পারলাম যে 3-4 মাস আগে একটা ট্রমার হিস্ট্রি আছে। আর করোইডাল রাপচারটা
এটা সিভিয়ার ট্রমার কারণে হয়, আপনারা জানেন। এবং এটা কিভাবে বুঝবেন যে একটা কিসেন্ট শেপ, মানে অপটিক ডিস্কের মার্জিনের প্যারালাল একটা কিসেন্ট একটা বর্ডার থাকে। আর রেটিনাল টিয়ার ডিটাচমেন্ট, এটা তো আপনারা জানেন। অপটিক নার্ভ এভালশন, রেটিনাস টোপেটালিয়া, এটা হচ্ছে যে বুলেট ইনজুরি যে সাধারণত ভিতরে যে ইয়েটা হয় সেটা সাধারণত কিন্তু ইমিডিয়েট আমাদের ম্যানেজমেন্টের দরকার পড়ে না। কারণ একটা বুলেট ইনজুরি যদি ভিতরে থাকে একটা যদি বাইরে সমস্যা না হয় তাহলে কিন্তু বুলেটটা বের করতে হবে ইমার্জেন্সি, নট নেসেসারি। হ্যাঁ, এটা আমরা অবজারভেশন করতে পারি। যদি ভিতরে মানে অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আমরা অবজারভেশন করতে পারি। আর কারো কোনো কোশ্চেন? এই রাপচার গ্লোব কিভাবে ডায়াগনোসিস করা হয় এটা কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে একটা ব্লান্ট ট্রমা রাপচার হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো, এটা ভাইবাতে কিন্তু ইনহেরেন্টলি জিজ্ঞেস করে। আর এইগুলো সম্পর্কে আপনাদের ডিটেল জানতে হবে যে ইনডাইরেক্ট ট্রমার কারণে কি কি হয়। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমি ক্লোজ করে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ।